আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী কমসে কম 400 জায়গায় ভারতীয় জনতা পার্টির এই ধর্ণা বিক্ষোভ চলছে। আমরা বেশ কয়েক বছর ধরে এই 30 নভেম্বরকে উত্থান দিবস হিসেবে উদযাপন করে আসছি। উত্থান দিবস থেকে আমরা নতুন উৎসাহে আগামী 1 বছরের পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা নিই। আর স্বাভাবিকভাবে এই উত্থান এই দিনই বিজেপি নতুন আন্দোলন করে কলকাতায় নিজের ঝান্ডা গেড়েছিল এবং আজ থেকেই সব জায়গায় হাজার হাজার অন্যান্য পার্টির কর্মী আমাদের পার্টিতে যোগদান করছে। নতুন উত্থান হচ্ছে পার্টির। এত বছর আমরা কলকাতার মুখে বড় করে অনুষ্ঠান করতাম, কখনো মাননীয় অমিত শাহ, কখনো অন্য নেতা আসতেন, কিন্তু এবারে আমরা ঠিক করেছি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সমস্ত ব্লক অফিস, কোথায় এসডিও অফিস বা মিউনিসিপ্যালিটি বা শহরের অন্য সরকারি অফিসের সামনে ধর্ণা বিক্ষোভ এবং স্মারকলিপি দেব। সেই হিসাবে প্রায় 400 থেকে 450 প্রোগ্রাম সারা ভারতবর্ষে সারা পশ্চিমবাংলায় বিজেপি এই প্রথমবার করছে। কারণ এতদিন পরে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় গ্রামগঞ্জে তার শিকড়কে বিস্তার করতে সমর্থ হয়েছে এবং সংগঠন দাঁড় করাতে সমর্থ হয়েছে। আমাদের আশার চেয়ে বেশি লোক এসছেন সব জায়গায় এবং এই শক্তি দেখে এখানকার সরকারের আছে যে টিএমসি, তারা ভয় পেয়ে গেছে। নদিয়ার হাসখালিতে টিএমসির লোকেরা এসে আমাদের ধর্ণা মঞ্চে আক্রমণ করেছে। এইমাত্র খবর এসছে হাওড়াতে এসে আক্রমণ করেছে, আমাদের লোকেদের মাথা ফাটিয়ে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। তো টিএমসি যারা ক্ষমতায় আছে তারা বিজেপির শক্তি বৃদ্ধি থেকে ভয় পাচ্ছে। পাবে না কেন? অতি সম্প্রতি যে উপনির্বাচন হয়ে গেল, 2টো পার্লামেন্ট, একটা বিধানসভা সিটে, কুচবিহারে আমরা 12% ভোট থেকে 28% ভোটে গেছি, সেকেন্ড পজিশনে এসেছি। সিপিএম কংগ্রেস থার্ড ব্লক নিচে চলে গেছে। তমলুকে আমরা গত 2টি নির্বাচনে ভোট বাড়াতে পারিনি, 5-5.5% ছিল, এবারে 15% বেশি আমরা ভোট পেয়েছি। সাধারণ মানুষ আমাদেরকে গ্রহণ করেছেন। যে নন্দীগ্রাম থেকে টিএমসি লড়াই করে জিতে এসছে, পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে, সে নন্দীগ্রাম আমরা দ্বিতীয় স্থানে এসেছি। যে সিপিএম লড়াই করেছে তিনি ওখানে, তারা একটা মিছিল মিটিং করতে পারেনি। এই দুর্দশার মধ্যে রয়েছে বিজেপির টক্কর দিয়েছে টিএমসি কে, মিছিল মিটিং করেছে। আমার জনসভাতে আমি যখন ভাষণ দিচ্ছিলাম, ডায়াসের পিছনে টিএমসির গুন্ডারা বোম মেরেছে, বোম ফাটিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছে, একটা লোককেও নড়াতে পারেনি। ভারতীয় জনতা পার্টি সংকল্প নিয়ে এসছে পশ্চিমবাংলার সত্যিকার নতুন পরিবর্তন করবে। তাই মানুষ আমাদের বিশ্বাস করেছেন। কালকে মহারাষ্ট্রে, গুজরাটে নির্বাচন হয়েছে, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েতে। আপনারা আজকে কিছু এসছে, কালকে আসবে খবরে। সবাই বলছে নরেন্দ্র মোদীকে লোকে হারিয়ে দেবে, নরেন্দ্র মোদীর সঙ্গে লোকে নয়। আমাদের দিদি এখান থেকে দিবা স্বপ্ন দেখছেন দিল্লিতে থেকে তিনি লালকেল্লায় ভাষণ দেবেন। গেছেন দিল্লি থেকে লোকে দুয়ো দিয়েছে, মোদী জিন্দাবাদ, মমতা গো ব্যাক বলেছে, কালো পতাকা দেখিয়েছে। ওখানকার মুখ্যমন্ত্রী, এখানকার মুখ্যমন্ত্রী কালো মুখ করে চলে এসেছে। গান্ধীজির কাছে গিয়ে কান্নাকাটি করেছেন, গান্ধী মূর্তির কাছে, যে দেখুন আমাদেরকে ঢুকতে দিচ্ছে না দিল্লিতে। পার্লামেন্টে চর্চা করার হিম্মত নাই। পার্লামেন্টের বাইরে কখনো থালা নিয়ে, কখনো কাঁসি নিয়ে, কখনো কলসি নিয়ে নাচানাচি করছেন আমাদের এমপিরা গিয়ে পশ্চিমবাংলাতে দিয়েছে। কত নাটক দেখবো বন্ধুগণ। ভারতবর্ষ মোদীর সঙ্গে আছে, তাই গত উপনির্বাচনে সব জায়গায় বিজেপি ভোট বাড়িয়েছে, সিট বাড়িয়েছে। এবং এই যে লোকাল বডি ইলেকশন হলো মহারাষ্ট্র, গুজরাটেতে সমস্ত সিট আমরা প্রায় জিতেছি। গুজরাটেতে তো কেউ নাই, আর 44টা সিটের মধ্যে 43টি সিট বিজেপি, 28টার মধ্যে 27টা বিজেপির একটা পুরসভাতে বিজেপি জিতেছে। ওখানে প্রতিপক্ষ কংগ্রেস, রিগিং হয়েছে, মারামারি হয়েছে, এই অভিযোগ করার মতো তাদের ক্ষমতা নেই আজকে। কারণ কি? আমাদের বলতে হয় না, লোক বিজেপিকে স্বাভাবিকভাবে ভোট দিচ্ছে। এটা হচ্ছে মোদীজির কাজের একটা প্রতিফলন। তাই সেই মোদীজিকে টক্কর দিতে দিদি গেছেন। চাঁদে আর বাঁদরের লড়াই হচ্ছে। বামনের চাঁদ ধরার ইচ্ছা হয়েছে। আছে তো গুনে গুনে 32টা এমপি, আমাদের আছে 284টা। যদি অ্যালায়েন্সে যোগ করি মোটামুটি 350 মতো সব মিলিয়ে হবে। কার সঙ্গে কার লড়াই? তো কোথায় মাইকেল আর কোথায় সাইকেল, কোথায় নেতাজি আর কোথায় পিয়াজি। তো দিদি স্বপ্ন দেখা ভালো, বিরাট স্বপ্ন ভালো নয়। এখন এখানে লোকজন জুটাতে পারছে না বলে লখনৌ গেছেন, মুলায়মকে নাকি উনি জিতিয়ে দেবেন। আরে ভগবানও জেতাতে পারবেন, আপনি কি জেতাবেন? তার বাড়ির যা হাল, 4 ভাই 4 দিকে মুখ করে বসে আছে।
সকালবেলা এক ভাইকে মুলায়ম ধরে নিয়ে আসেন, তো অন্য ভাই পালিয়ে যায়, তাকে বিকালে ধরে নিয়ে গেলে আরেক ভাই পালিয়ে যায়, কিছুতে এক করতে পারছেন না। তো পরিবারে এক করতে পারছে না, পার্টি কি ঠিক করবে আর উত্তরপ্রদেশ কি ঠিক করবে? তাই বন্ধুগণ, ওখানকার লোক বলেন যে মুলায়ম বাবু অনেক হয়েছে, আপনি আবার বিশ্রাম নিন। দিদি তাকে জেতাতে গেছে, লালু আর নীতিশের মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে। নীতিশ বাবু এখন মোদীজির গুণগান করছেন। তো রাবড়ি দেখে দিল্লিকে একদিন জিজ্ঞেস করেছে যে নীতিশ তো আপনাদের ছেড়ে চলে যাচ্ছেন, আপনি কি বলবেন? ওর মাথা খারাপ হয়ে গেছে। ওখানে মোদী আছেন সুশীল মোদী, বলে সুশীল মোদীর বোনের সঙ্গে বিয়ে হবে তাই এরকম করছে, এরকম কথাবার্তা বলছে, আমাদের দিদির মতোই কথাবার্তা বলেছে। তো এই বিরোধীদের অবস্থা, যারা মোদীজির বিরুদ্ধে লড়াই করতে এসছেন তারা এখন আস্তিন গুটি একে অপরের বিরুদ্ধে লড়ছে। এই সিপিএম, কংগ্রেস, টিএমসি দিল্লিতে কত নাটক করলো মোদীর বিরুদ্ধে, কলকাতায় ফিরে কি অবস্থা? এরা বন্ধ রাখছে আর ওরা বন্ধ করার জন্য লড়াই করছে। সিপিএম একটা মিছিল বার করেছিল কলকাতায়, রাস্তার পাশ দিয়ে চুপি চুপি যাচ্ছে, গাড়ি ঘোড়া যাচ্ছে, বোঝাই যাচ্ছে না এটা সিপিএম সবচেয়ে বড় মিছিল। দূরবীন দিয়ে দেখতে হচ্ছে। এরা নাকি সব মিলেমিশে মোদীকে তাড়িয়ে দেবে, কার হাত ভাঙা, কার পা ভাঙা, কার তো কোমরই ভাঙা, এরা মোদীর সঙ্গে কি লড়বে? তাই বন্ধুগণ, দুর্ভাগ্য দেখুন, ভারতবর্ষের দুজন প্রধান মুখ্যমন্ত্রীকে সবচেয়ে ক্লিন মনে করা হতো, ক্লিন হ্যান্ড। এক হচ্ছেন কেজরিওয়াল, যিনি কালো টাকার বিরুদ্ধে লড়াই করে আন্না হাজারের হাত ধরে দিল্লির মসনদে বসেছে। আর দ্বিতীয় মমতা ব্যানার্জি, যাকে আমরা বাড়ি নিয়ে মনে করতাম, সাদা শাড়ি আর হাওয়াই চটি, এই নিয়ে লোকে এখন উল্টা পাল্টা বলছে, দিদির পায়ে হাওয়াই চটি, দিদির ভাইরা, আমি বলছি না, পাবলিক বলছে। আর এটা সবাই জানে। আর ওই কোটি কোটি টাকা বাঁচাবার জন্য দিদি নাওয়া খাওয়া ছেড়ে দিল্লি কলকাতা মান্থলি টিকিট করে দৌড়াদৌড়ি করছে, ডেলি প্যাসেঞ্জার। আজকে সেই মুখ্যমন্ত্রী কালো টাকা বাঁচাবার জন্য রাস্তায় নেমেছেন। যেই দিন রাত্রেবেলা মোদীজি ঘোষণা করেছেন 8 তারিখ নভেম্বরে, সেই দিন থেকে দিদির ঘুম উড়ে গেছে। রাত্রে ঘুম নেই, দিনে খাওয়া নেই, স্নান নেই, কাপড়ও বদল করেন না, মাথার চুল উস্কো ফুস্কো, কাপড় আলু থালু, কিসের জন্য ছুটে বেড়াচ্ছেন? কালো টাকা বাঁচাবার জন্য। তো বন্ধুগণ, যে দুজনকে যারা লড়াকু নেতা নেত্রী ছিলেন কেজরিওয়াল, দিদি, দুজন আজকে কালো টাকার প্রতীক হয়ে গেছে। কোনো মতো হতাশা, ধোকাবাজি। মানুষ এই জন্য ওদের ভোট দিয়ে জিতিয়েছিল যে দুর্নীতি, কালো টাকার অপশাসনের বিরুদ্ধে এরা মানুষকে উদ্ধার করবেন। আমি দিদিকে বলছি, আপনি এই ভারতবর্ষের সাধারণ মানুষের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছেন, গরিব মানুষের সঙ্গে স্বপ্ন দেখে বিশ্বাসঘাতকতা করেছেন, আপনার ক্ষমা চাওয়া উচিত। এই দেশের সঙ্গে, এই সমাজের সঙ্গে, আমাদের দেশের ভবিষ্যতের সঙ্গে আপনি ধোকা দিয়েছেন, বিশ্বাসঘাতকতা করেছেন, আপনার ক্ষমা চাওয়া উচিত, নাহলে এই সমাজ আপনাকে ক্ষমা করবে না। দুর্ভাগ্য, এই দুজন সবচেয়ে বেশি লড়াই করেছেন দুর্নীতির বিরুদ্ধে, আজকে সবচেয়ে বেশি দুর্নীতির পক্ষে। আমি জিজ্ঞেস করতে চাই, এখানকার যারা টিএমসি বন্ধুরা আছেন, বলুন তো, একটা মানুষ কেউ আমাদের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছে যে দিদি আমরা খুব কষ্টে আছি, লাইন দিয়ে আপনি আমাদের জন্য রাস্তায় নাচানাচি করুন? একটা কেউ মিছিল বার করেছে যে মোদীজির সিদ্ধান্ত মানবো না, আমরা লাইন দিয়ে টাকা নেবো না? একটা মিছিল হয়নি, একটা মিটিং হয়নি, একটা বিক্ষোভ হয়নি, একটা কেউ চিঠিও লেখেনি নবান্নে। তাহলে দিদির কিসের এত তাড়া? কেন দৌড়াদৌড়ি করছেন? কার স্বার্থে? আমরা জানি, তার সাথে, তার ভাইদের সাথে, তার ভাইপোর স্বার্থে। এতদিনের কামানো টাকা, যত চিট ফান্ড, এই রোজ ভ্যালি থেকে আরম্ভ করে সারদার থেকে কত চিট ফান্ড, 26,000 কোটি টাকা গায়েব হয়ে গেছে। কার টাকা? অতি সাধারণ মানুষ, 17 লক্ষ লোক, 17 লক্ষ পরিবার তাদের সর্বস্ব দিয়ে দিয়েছিল চিট ফান্ডে বিশ্বাস করে। তার মধ্যে টিএমসির নেতা, মন্ত্রী, এজেন্ট সবাই ছিলেন। তারা লুটে খেয়েছেন, টাকার কোনো খবর নেই। দিদি আবার নাটক করলেন যে সিবিআই তো বন্ধ করে দিয়েছে, আমি টাকা দেবো বলে চেক মারতে আরম্ভ করলেন। কার টাকা? কোথার থেকে দিচ্ছেন? আমরা ট্যাক্স দিচ্ছি। আপনার ভাইরা টাকা চুরি করেছে, সেই ট্যাক্স দেওয়া টাকা আপনি কোন মুখে দিয়ে দেন? গরিব লোকেদের, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। আপনি উন্নয়ন করতে পারছেন না, রাস্তাঘাট, বিদ্যুৎ, জলের ব্যবস্থা নেই, হসপিটালে শিশু মরে যাচ্ছে, মা মরে যাচ্ছে, মহিলাদের কোনো সুরক্ষা নেই, বর্ডারে কোনো সুরক্ষা নেই, গরু পাচার হচ্ছে, স্মাগলিং হচ্ছে, আর আপনি সাধারণ মানুষের টাকা আবার চোরের দায় যারা ধরা পড়ছে তাদের বাঁচাবার জন্য দিচ্ছেন। এই অধিকার কে দিয়েছে? আবার বলছেন কি আমি তো টাকা দিতে চেয়েছিলাম, সিবিআই তো আটকে দিয়েছে। আপনার কি জমিদারি আছে টাকা নিয়ে এসে দিচ্ছেন? পরের ধানে পোদ্দারি, আমাদের টাকা নিয়ে আমার একজনের টাকা আরেকজনকে দিয়ে দিচ্ছেন।
লোক দেখানো হচ্ছে এইসব চালাকি করে বেশি দিন চলবে না। তাই বন্ধুগণ, আজকে যেটা চালাকি করতে করতে বুঝতে পেরেছেন মানুষ ওনার সঙ্গে নয়। কিছু লোককে গাড়ি করে নিয়ে কলকাতায় মিছিল করলেন, উনি আবার স্লোগান দিচ্ছেন মোদি হাঁটাও, দেখা যাক কে আগে আর কে থাকে। এই ধরনের নাটকবাজি চিরদিন করে এসছেন। এইভাবে প্রেসার পলিটিক্স করেছেন, জিদ করে যা বলেছেন আপনি সেটা মানিয়ে এসছেন। মনমোহন সিংকে ধমকেছেন যখন সরকারে ছিলেন, এখানে তো যা বলেছেন তাই। এমনকি অটল বিহারীর মতো একজন সজ্জন ব্যক্তি তার বাড়িতে এসছেন, তার মায়ের পায়ে হাত দিয়ে প্রণামও করেছিলেন, তার সঙ্গে ধোঁকাবাজি করেছেন। উনি ভেবেছেন সবার সঙ্গে এরকম করবেন, কিন্তু এখন ব্যাপারটা অন্যরা করেছে, পাল্টে গেছে ব্যাপারটা। কঠিন জায়গায় এবার নরেন্দ্র মোদীর পাল্লায় পড়েছেন। ঘুঘু দেখেছ, ফাঁদ দেখো, এবার ফাঁদ দেখতে হবে। নরেন্দ্র মোদী সামনে যেতে জানে, পেছোতে জানে না। বাকি দুনিয়া পিছিয়ে যাক, নরেন্দ্র মোদী পেছবে না, সামনে যাবে, যেটা বলেছে করে দেখাবে। বন্ধুগণ, যে মানুষটা তার নিজের বলে কিছু নেই, ঘর নেই, বাড়ি নেই, সংসার নেই, পয়সা নেই, সে সমাজের জন্য সর্বস্ব পণ করেছে। আর এই 70 বছরের যে দুর্নীতি, যে কালো টাকা, যে অপশাসন, তাকে দূর করার জন্য প্রতিজ্ঞা নিয়েছে। তিনি পার্টির নেতাদেরকে 6 মাস আগে বলে দিয়েছেন যে জেনে রাখুন, এমন স্টেপ নেব, কাঁপিয়ে দেবো, আপনারা আমাদের কাছে আসবেন না বলতে কাউকে নিয়ে। 4 মাস সময় দিয়েছেন। যারা কালো টাকা রাখে, যারা ইনকাম ট্যাক্সে দেখাবার পরেও 4 মাস সময় পেয়ে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, উনি বলেছিলেন যে এখনো সময় আছে, আমি সময় দিয়েছি, যারা ভুল করে হোক, লোভে হোক, বাড়িতে টাকা রেখে যে হিসাব দেখাননি জমা দিয়ে দিন, আমরা ফাইন নিয়ে আপনাকে টাকা বাকি ফেরত দেবো, 45% ফাইন দেবো। তাতে 68,000 কোটি টাকা আমাদের দেশের লোকেরা আবার জমা দিয়েছেন সরকারের ঘরেতে। আর তার থেকে ফাইন এবং ট্যাক্স নিয়ে 35,000 কোটি টাকা সরকার পেয়েছে, লাভ পেয়েছে। বাকি টাকা ফেরত দিয়ে দিচ্ছে। উনি বলেছেন ভাই জিজ্ঞেস করবো না কোথা থেকে এনেছ, কোথা থেকে ইনকাম করেছ, কেন লুকিয়ে রেখেছিলে, আর তাই হয়েছে, লোক দিয়ে দিচ্ছে। তারপরেও যারা বার করতে পারেননি সংকোচে, আমরা জেনে যাবো দিদির ভাইরা বার করলে এত কোটি কোটি টাকা এলো কোথা থেকে? সব কি টেট পরীক্ষার থেকে নেওয়া? সব কি গরু পাচারের টাকা, নাকি সারদার টাকা? এই প্রশ্ন থেকে বাঁচার জন্য দিদির ভাইরা সেই টাকাগুলো এখনো বার করে। আর সে টাকা তো একটা দুটো নয়, বস্তা করে নিয়ে যেতে হবে, গাড়ি করে নিয়ে যেতে হবে। এত টাকা এখনো আছে পশ্চিমবাংলায়। ওই টাকার চিন্তায় দিদির ঘুম উড়ে গেছে। দিদির ভাইদের খাওয়ানো উঠে গেছে, রোগা হয়ে যাচ্ছে, চেহারা পাল্টে গেছে। আমি বসেছিলাম, এক্ষুনি বিধানসভা থেকেই আসছি, অল পার্টি মিটিং ছিল। আমাকে টিএমসির বন্ধুরা জিজ্ঞেস করছেন, কারণ সিপিএম কংগ্রেস মিটিং এ যায়নি। আমাকে কি দিলীপ দা, তোমাদের টাকাগুলো ব্যাংকে রেখে দিলে, আর তোমাকে কে না বলেছে রাখো, কোমরে দড়ি পড়বে, হিসাব পাবে না, জেলের ভাত খেতে হবে, হিম্মত থাকলে রাখো ব্যাংকে টাকা। আমরা লোকের কাছ থেকে টাকা নিই, পার্টি চালাবার জন্য ব্যাংকে রাখি, হিসাব করে তার খরচা দিয়ে ইলেকশন কমিশনকে দিই। দম থাকলে যদি বাপের বেটা হয়ে থাকো, যাও ব্যাংকে টাকা রাখো, আমরা জানি তোমাদের এই টাকা আছে। টাকার রং তেমন রাখতে পারবে না, লুকিয়ে রেখেছো, আর রাত্রে ঘুম ছুটে যাচ্ছে। আমাদের ঘুম নাই, সাদা মনে কালা নাই, যার টাকা তার জন্য খরচা করছি, সরকারকে হিসাব দিচ্ছি। এ হচ্ছে ভারতীয় জনতা পার্টি। শুধু তাই নয়, যখন চ্যালেঞ্জ করা হলো যে বিজেপি বলে দিয়েছে, এই করেছে, অনেক নাটক করছেন। মাননীয় নরেন্দ্র মোদী জানেন, উনি সার্কুলার দিয়েছেন যে পার্টির যতজন এমপি এমএলএ আছেন সবাইকে তার নিজের খরচা এবং ইনকাম দেখাতে হবে। বিশেষ করে 8 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত যা নিজের অ্যাকাউন্টে লেনদেন হচ্ছে সব হিসাব পাঠাতে হবে। কারো বাড়িতে যে টাকা থেকে সে জমা করেছে সেটা দেখাতে হবে। এই টাকা তোমার এলো কোথেকে? দম আছে কোনো পার্টির? আমি চ্যালেঞ্জ করছি এখানকার সিপিএম, কংগ্রেস, টিএমসি কে, আপনাদের এমপি এমএলএ দেরকে এই 1.5 মাসের টাকা আপনি দেখাতে পারবেন? সার্কুলার জারি করুন, যে দিন, ওনারা হিসাব দিয়ে দিন। 8 নভেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত কি লেনদেন হয়েছে সবাই অ্যাকাউন্ট দেখা। হিম্মত হবে না। চোরের মায়ের বড় বড়া, চুরি করেছেন আপনি আবার চেঁচাচ্ছেন, পাবলিক আপনাকে ঠিক সময় জবাব দেবে। তাই বন্ধুগণ, এই যে টাকা নিয়ে নাটকবাজি হচ্ছে, কার স্বার্থে করা হচ্ছে? কেন যদি ছুটে বেড়াচ্ছেন হিলি দিল্লি? সাধারণ মানুষের জন্য? একটা সাধারণ মানুষও বলেনি যে আমাদের কষ্ট হচ্ছে। মোদীজি বলেছেন ভাই 50টা দিন চাই আমার, একটু কষ্ট হবে। তাই মানুষ বুঝেছে, ব্যাংকে লাইন দিয়েছেন, এটিএম এ লাইন দিয়েছেন, হাসি মুখে রোদ্রে দাঁড়িয়ে বলছেন যে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা লেগেছে, 2 ঘন্টা লেগেছে। এখন নর্মাল হয়ে গেছে, যার টাকা সে পাবে, আর কোন ক্ষোভ নাই। দিদির লোককে গিয়ে ভড়কাবার চেষ্টা করেছেন, যে চিৎকার করুন, লাফান, মানুষকে খেপাবার চেষ্টা করেছেন। একটা মানুষ তার কথাই না আর শোনেনি, বরঞ্চ মুখ ঘুরিয়ে নিয়ে মুচকি হেসেছে যে পাগলামি দেখে। কারণ লোকের কোনো কষ্ট হয় না।
তাই বন্ধুগণ, এই যে স্টেপ নিয়েছেন, সাধারণ মানুষ মোদীকে বিশ্বাস করে, আর ওনারা জানেন যে দেশের স্বার্থে এটা করছেন, আমাদের ভবিষ্যতের জন্য এটা করছেন মোদীজির কোনো ইন্টারেস্ট নাই। তাই সাধারণ মানুষ কোন রকম ক্ষোভ বিক্ষোভ দেখায়নি। অথচ এই 2-3 জন মুখ্যমন্ত্রী যারা পুরোপুরি কালো টাকায় পার্টি চালাচ্ছেন, আমি বলছি এরপরে টিএমসি পার্টিটাই উঠে যাবে। পার্টি অফিস তালা খোলার লোক পাওয়া যাবে না, টাকা না দিলে পার্টি চলে না, আর সব সারদার টাকায় চলছিল। এরপরে ইলেকশন লড়ার সময় টাকা পাবেন না, যেটা মায়াবতীর হয়েছে। মায়াবতী মুখ্যমন্ত্রী থাকাকালীন হাতি তৈরি করেছিলেন আর নিজের মূর্তি তৈরি করেছিলেন 500 কোটি টাকা। 500 কোটি টাকা মূর্তি তৈরি করলেন নিজেকে মহাপুরুষ করার জন্য, লোকে হারিয়ে দিল। আর এবারে এই যে নোট বদল হয়ে গেছে, মায়াবতীর সমস্ত টাকা চাপা পড়ে গেছে, বার করতে পারছেন না, ইলেকশন লড়ার খরচা নেই। আজকে যারা এই ধরনের সমস্যায় পড়েছেন তারা মোদীকে গালাগালি দিচ্ছেন। সাধারণ মানুষের বিশ্বাস আছে, তারা গালাগালি দিচ্ছেন না। আমরা কোথাও লাইন দিই না, অটো ধরার জন্য অটো স্ট্যান্ডে লাইন, বাস স্ট্যান্ডে লাইন, কেরোসিনের লাইন, স্কুলে বাচ্চার ফর্ম নেওয়ার জন্য লাইন। এই যে 25 ডিসেম্বর আসছে, দেখুন তার আগের দিন রাত্রেবেলা সন্ধ্যার থেকে মদের দোকানে লাইন দেখবে। কোথাও লাইন দিই না, ভারতবর্ষের লোকেরা লাইন দিতে অভ্যস্ত আছে। আমরা জানি সুশৃঙ্খল ভাবে নিজের অধিকার বুঝে নিতে হবে। সাধারণ মানুষ মোদীকে বিশ্বাস করেছেন, তাই 1 মাস ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে নিজের টাকা পয়সা নিয়েছে। এটার জন্য ওনার পেট ব্যথা হচ্ছে কেন? কারণ ব্যাপারটা অন্য জায়গায় আছে। আমরা সবাই জানি দিদির কষ্টটা, কিন্তু আমরা কিছু করতে পারবো না, ফেঁসে গেছেন। তাই বন্ধুগণ, এই চিৎকার চেঁচামেচি সব বন্ধ হয়ে যাবে। গত 6 মাস ধরে জিতে আসার পর থেকে পশ্চিমবাংলার নতুন রাজনীতি শুরু হয়েছে। পঞ্চায়েতের সদস্য, জেলা পরিষদ প্রধান, পঞ্চায়েত সমিতির সমস্ত সিপিএম, কংগ্রেসের, এমনকি কিছু বিজেপির লোককেও পয়সা দিয়ে কিনে নেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, সব টিএমসি চলে যাচ্ছে। মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, এমন মিউনিসিপ্যালিটি মুর্শিদাবাদে যেখানে টিএমসি একটাও মেম্বার ছিল না, সব কটা কংগ্রেসের, রাতারাতি টিএমসি হয়ে গেল। কি ধরনের গণতন্ত্র এটা? 5 জন এমএলএ, কংগ্রেসের 4 জন, সিপিএম এর 1 জন, তারাও টিএমসি লাইন দিয়েছে। একজন নির্দলীয় সিপিএম সাপোর্টার ছিল, সেও চলে গেছে। এমন টাকার মাহাত্ম। দুর্ভাগ্য ওদের, যা মালকড়ি পেয়েছিলেন সে এখন মাটি চাপা দিতে হবে, ব্যাংকে নিয়ে যাওয়া যাবে না, 10-20 লাখের হিসাব দেবে করতে। এই যে এখানকার গণতন্ত্র হত্যা হচ্ছে, একটা পার্টির সিম্বলে জিতে এসছে একজন, তাকে অন্য পার্টি ভাগিয়ে নিয়ে চলে যাচ্ছে। কংগ্রেসের সিম্বলে, সিপিএম এর সিম্বলে জিতে এসছে, তাকে ভয় দেখিয়ে হোক, নোট দেখিয়ে হোক টিএমসি সামিল করা হচ্ছে। গরু ছাগলের মতো পালকে পাল ডান্ডা দেখিয়ে টিএমসি ঘরে ঢোকানো হচ্ছে। কিসের গণতন্ত্র? বাংলার লোক এই গণতন্ত্র আগে দেখে। আমরা এর প্রতিবাদ করছি, এর বিরোধিতা করছি। তাই আজকে উত্থান দিবসে, গণতন্ত্র বাঁচাও দিবসে আমরা রাস্তায় নেমেছি বন্ধুরা। এই ধরনের অধঃপতন, এই ধরনের দুর্নীতি আর এই ধরনের একনায়কতন্ত্র এর আগে পশ্চিমবঙ্গের মানুষ দেখেনি, ভারতের মানুষ দেখেনি। এর ঘোর বিরোধিতা করছি আমরা, তাই আমরা রাস্তায় নেমেছি। সিপিএম এর হিম্মত নাই নামার। কংগ্রেস শুয়ে পড়েছে, 2% ভোট পেয়েছে। আছে ভারতীয় জনতা পার্টি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যে পার্টির মধ্যে গণতন্ত্র আছে এবং দেশের গণতন্ত্র বাঁচাবার জন্য তারা শপথ নিয়েছে। তাই আমরা এই সাধারণ মানুষের কাছে এই কথা বলতে এসেছি, যে ধরনের রাজনীতি পশ্চিমবাংলায় চলছে, এই প্রতিনিধি কেনা বেচা, লোক দেখিয়ে হোক, টাকা দিয়ে হোক, ভয় দেখিয়ে হোক অন্য পার্টি সামিল করা হচ্ছে, এর ঘোর বিরোধিতা করা উচিত। এটা চলতে পারে না, আমাদের সংবিধানের কোনো জায়গা নয়। কেবল পুলিশ দেখিয়ে, কেবল ডান্ডা দিয়ে আর টাকা দিয়ে লুট করা হচ্ছে। খড়গপুরে আমাদের 5 জন কাউন্সিলরকে ভাগিয়ে নিয়ে গেল। 11টা ছিল টিএমসির কাউন্সিলর, বাকি সিপিএম থেকে, বিজেপি থেকে। কানপট্টিতে পিস্তল ধরেছে যে টিএমসি কে সাপোর্ট করো, নাহলে মেরে দেবো। এসডিপিও নিজের অফিসে থেকে আমাদের কাউন্সিলরকে বলছে বিজেপি জয়েন করো, নাহলে ঢুকিয়ে দেবো, রেপ কেস দিয়ে দেবো। আর তারপরে তাদেরকে গাড়িতে ভরা হয়েছে, পেছনে পুলিশের এসকর্টে জিপ যাচ্ছে, তৃণমূল অফিসে 3 জেলায় নিয়ে গিয়ে জয়েন করানো হয়েছে। তারা কাঁদতে কাঁদতে ফোন করেছে, দাদা আমাদের বন্ধুকে নন দিয়ে নিয়ে যাচ্ছে। এই কি গণতন্ত্র? নাকি এটা চলা উচিত? আমরা ঘোর বিরোধিতা করছি। এর যতদূর যেতে হয় একে বন্ধ করার জন্য আমরা সব চেষ্টা করব। আর আছে একমাত্র বিজেপি যে বিরোধিতা করতে পারে। তাই বন্ধুগণ, আজকে আমরা সাধারণ মানুষের কাছে গেছি, 400 জায়গায় প্রোগ্রাম করছি। সাধারণ মানুষকে বুঝিয়ে দিতে চাইছি যে কোনো ভাবে ভোটে জেতাটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের দেশের গণতন্ত্রের অনুমতি দেয়নি। ফলে বলে কৌশলে মারপিট করে এবার যে উপনির্বাচন হলো, 600টা বুথ থেকে বিরোধী এজেন্টদেরকে মেরে বার করে দেওয়া হয়েছে। পুলিশ এফআইআর পর্যন্ত নিচ্ছে না। কিসের গণতন্ত্র? এই রাজনীতিকে আমরা চেয়েছিলাম, এই জন্য পরিবর্তন করেছিলাম।
দিদির মাথায় কেবল টাকা ঘুরছে। এই পশ্চিমবাংলায় যে অতি সম্প্রতি ভয়ঙ্কর ঘটনা সামনে এসেছে, দিনের পর দিন বছরের পর বছর এখান থেকে বিভিন্ন হাসপাতাল থেকে, বিভিন্ন নার্সিং হোম থেকে, ওল্ড এজ হোম থেকে শিশুদের নিয়ে যাচ্ছে, লুকিয়ে রাখা হচ্ছে, পাচার করা হচ্ছে, শিশু জন্ম দেওয়া হচ্ছে। ভাবতে পারেন আপনি? মধুচক্র খোলা হয়েছে, মায়েদের নিয়ে আসা হচ্ছে, সেখানে পয়সা দিয়ে তাকে গর্ভবতী হতে বাধ্য করা হচ্ছে, তারপর তার বাচ্চাকে বিক্রি করা হচ্ছে। কি অমার্জনীয় অপরাধ, ভয়ঙ্কর ব্যাপার। মুরগির পোল্ট্রি হয়, গোটের ফার্ম হয়, মানুষের ফার্ম করা হচ্ছে বাচ্চা বিক্রিতে পয়সা কামানোর জন্য। আর তার মধ্যে পঞ্চায়েত থেকে আরম্ভ করে তাদের নেতারা যুক্ত হয়ে আছে। বছরের পর বছর চলছে। 2015 সালে ইউএনও রিপোর্ট দিয়েছে, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা শিশু পাচারে সবচেয়ে এগিয়ে আছে, নারী পাচারে সবচেয়ে এগিয়ে আছে, মহিলাদের অত্যাচারে সবচেয়ে এগিয়ে আছে। 1004টা এফআইআর হয়েছে শিশু চুরি গেছে বলে, একটারও তদন্ত হয়নি, একটারও অপরাধীকে ধরা হয়নি। কেন? নিশ্চয়ই কোথাও কোথাও গন্ডগোল আছে, কেউ না কেউ যুক্ত আছে, সরকারি ডাক্তাররা পর্যন্ত যুক্ত আছে। কেন এদের কোমরে দড়ি পরানো হয়নি? আজকে যে ধরা পড়েছে, যে আন্দোলন শুরু হয়ে গেছে, তখন সিআইডি ছুটে বেড়াচ্ছে। আমরা বলছি সিআইডি দিয়ে কাজ হবে না, কারণ সোর্সের মধ্যেই ভূত আছে। যদি এরা করতো, এতদিন করে ফেলতো, জানতো এদের নাকের ডোবাই হয়েছে। আমরা দাবি করেছি সিবিআই ইনকোয়ারি করতে হবে, তবে গিয়ে সত্যি সত্যি এর পিছনে কি রহস্য সেটা বেরোবে। যিনি মন্ত্রী আছেন, একজন মহিলা মন্ত্রী আছেন শিশু নারী কল্যাণের, আমরা তার পদত্যাগ চেয়েছি, যে তিনি এই কাজের যোগ্যই নন। এবং যিনি এই দপ্তরের সেক্রেটারি আছেন, তাকে সাসপেন্ড করতে হবে। সর্বোপরি আমাদের বাংলার স্বাস্থ্যমন্ত্রী হচ্ছেন শ্রীমতী মমতা ব্যানার্জি। আমরা তো স্টেটমেন্ট দাবি করেছি। ওই পাটনা তার লখনৌ গিয়ে ভুলভাল হিন্দিতে ভাষণ দিলে হবে না, পশ্চিমবাংলায় এসে স্টেটমেন্ট দিতে হবে। কেন এটা হয়েছে, কে দায়ী আছে, আপনার মুখটা আমরা শুনতে চাই। তিনি সে কথাই নয়, তিনি মোদীর স্টেটমেন্ট চাইছেন, নিজের স্টেটমেন্ট দেবেন না। এটা চলতে পারে না। তাই বন্ধুগণ, পশ্চিমবাংলা যেদিকে যাচ্ছে, যে ধরনের রাজনীতি হচ্ছে, প্রশাসন বলে কিছু নাই। সারা ভারতবর্ষে দেখুন উগ্রপন্থী ক্রিয়াকলাপ, সন্ত্রাসবাদ বন্ধ হয়ে গেছে মোদীজির নেতৃত্বে। কেবল বর্ডারের কিছু এলাকা আছে, সেটা দিয়ে পাকিস্তান উগ্রপন্থী ঢোকানোর চেষ্টা করছে। আমাদের বীর জওয়ানরা ওখানে থেকে আটকাচ্ছে, মরছে মারছে, কিন্তু 1 ইঞ্চি দেশের জমি ছাড়ছে না। আর কয়েক দিনের মধ্যে সেটাও বন্ধ করে দেওয়া। আর বাকি ভারতবর্ষে কোনো বম বিস্ফোরণ নয়, কোনো মাইন নয়, কোনো AK-47 এর গুলি ছুটছে না, কোনো মানুষ মারা যাচ্ছে না, কোনো পুলিশ সিকিউরিটি মারা যাচ্ছে না। কারণ 2 বছরের মধ্যে নরেন্দ্র মোদী এটা করেছেন, ভারতবর্ষকে টেরোরিজম ফ্রি করে দিয়েছেন। কিন্তু দুর্ভাগ্য, একমাত্র পশ্চিমবঙ্গ 2200 কিলোমিটার বর্ডার আছে বাংলাদেশের সঙ্গে, সেখান থেকে জামাত, সিমি, IS এর চরটা ঢুকছে, এখানে বোম বানাচ্ছে, হাতিয়ার তৈরি করছে, বাংলাদেশে নিয়ে গিয়ে সেখানে আন্দোলন করছে, সেখানে খুন খারাপি করছে। হাসিনা বলেছেন যে ভারত থেকে আমাদের দেশে উগ্রপন্থী ঢুকছে। দুর্ভাগ্য, আমরা একদিন বলে আসতাম আজাদ কাশ্মীর থেকে ট্রেনিং নিয়ে উগ্রপন্থীরা ঢুকছে। আজ বাংলাদেশ আমাদের দোষ দিচ্ছে, পশ্চিমবাংলা থেকে উগ্রপন্থী যাচ্ছে। এখানে ট্রেনিং ক্যাম্প হয়েছে, এখানে বোম বন্দুক তৈরি হচ্ছে, তাই সমস্ত জেলাগুলোতে বোমা বিস্ফোরণ হয়েছে, উগ্রপন্থী ধরা পড়েছে। আমি একটা তথ্য বলছি, সরকারি তথ্য, গত 2-3 বছর ধরে সারা দেশে যত গুপ্তচর ধরা পড়েছে পাকিস্তানি বাংলাদেশের, সবচেয়ে বেশি পশ্চিমবাংলা ধরা পড়েছে। কেন এখানে এরকম ঘটনা ঘটছে? এখানে গুপ্তচররা, এখানে উগ্রপন্থীরা, এখানে সিমি IS এর সদস্যরা কেন ধরা পড়ছে? কারণ ওরা